লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম। সেক্ষেত্রে আমরা 28 নম্বর প্রশ্ন থেকে আবার নতুন করে শুরু করছি। ইন দ্য ডুয়েল সিমপ্লেক্স মেথড দ্য স্টার্টিং সলিউশন অফ অ্যান এলপিপি মাস্ট বি। ডুয়েল সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে আমাদের যে টেবিলটা প্রথমত শুরু হয়, অন্যান্য সিমপ্লেক্স মেথড থেকে এগুলো আলাদা। অন্যান্য সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে আমরা প্রথমত যে সলিউশনগুলো পেয়ে থাকি সেগুলো ফিজিবল থেকে থাকে। ডুয়েল সিমপ্লেক্সের ক্ষেত্রে বি এর যে কলামটা হয়ে যায় সেখানে বি এর মানগুলো নেগেটিভ থাকে। আমরা প্রথমে ডুয়েল সিমপ্লেক্সের ক্ষেত্রে অপটিমাল সলিউশন ধরে নিয়ে সেখান থেকে আমরা ইনফিজিবল সলিউশন থেকে ফিজিবল সলিউশন থেকে যাই। অর্থাৎ বি এর যে কলামগুলো রয়েছে সেখানে যে ভেক্টরগুলো থেকে থাকে প্রথমভাবে শুরুতে আমাদের নেগেটিভ থেকে থাকে, সেই নেগেটিভগুলো যখন আমরা শেষমেশ পজিটিভ করে নিতে পারি তখনই আমাদের প্রবলেমটা শেষ হয়ে যায়, সলিউশন পেয়ে যায়, অপটিমালটা রিচ করে এবং তার সাথে সলিউশনটা পেয়ে যায়। অর্থাৎ শুরুতে নেগেটিভ থাকার জন্য আমরা বলতে পারি সলিউশনটা কেমন ধরনের থাকে, অপটিমাল তো থাকেই কিন্তু যেহেতু নেগেটিভ থেকে থাকে তাই হয়ে যাবে ইনফিজিবল। অর্থাৎ 28 প্রবলেমের ক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে কি 3 নম্বর। শুরুতে অপটিমাল দিয়ে শুরু করি আমরা, কিন্তু ভেরিয়েবলগুলো করসপন্ডিং যে বিগ কলামটা আসে সেখানে যেহেতু নেগেটিভ থাকে তাই ইনফিজিবল। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ইন অ্যান এলপিপি। তো এটা আমরা অনেক ব্যবহার করেছি, বিশেষত ডুয়েল প্রবলেম করার ক্ষেত্রে। মিনিমাইজ জেড ইকুয়ালস টু মাইনাস অফ ম্যাক্সিমাইজ অফ মাইনাস জেড, অর্থাৎ এক একটা হবে কি। ডিউরিং ইজ সিমপ্লেক্স ইটারেশন দ্য নেচার অফ দ্য সলিউশন অবটেন্ড ইজ। আমরা সিমপ্লেক্স পদ্ধতি যখন সলিউশন করি প্রত্যেক ক্ষেত্রে একটা বেসিক সলিউশন হয় এবং সেক্ষেত্রে আমাদের সলিউশনগুলো অবশ্যই ফিজিবল থেকে থাকে। তাহলে ডিউরিং ইজ সিমপ্লেক্স ইটারেশন দ্য নেচার অফ সলিউশন অবটেন্ড ইজ বেসিকও হবে এবং সাথে সাথে ফিজিবলও হবে। বেসিক এবং সাথে সাথে হয়ে যাবে ফিজিবল। আমরা যতক্ষণ না অপটিমালে পৌঁছাই ততক্ষণ পর্যন্ত ইটারেশনটা চলতে থাকে। অপটিমালিটি রিচ করলে আমরা সলিউশনটা বেসিক ফিজিবল এবং সলিউশনটা অপটিমালিটি রিচ করে গেলে সেখানে আমাদের সিমপ্লেক্সের ইটারেশনটা স্টপ হয়ে যায়। দ্য নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন টু অ্যান এলপিপি। আমরা জানি একটা কোনো প্রবলেম থাকলে সেখানে কতগুলো ফিজিবল সলিউশন থাকে, বেসিক ফিজিবল সলিউশন আমরা পড়েছি। সেক্ষেত্রে এন সংখ্যক ভেরিয়েবল এবং এম সংখ্যক যদি ইকুয়েশন হয়ে যায় তাহলে আমরা এম সংখ্যক বেসিক সলিউশন পেতে পারি। সব সলিউশনগুলো আবার বেসিক সলিউশন নাও হতে পারে, সে সংক্রান্ত আমাদের আলোচনা হয়েছে। তাই এখান থেকে আমরা বলতে পারি যে ফিজিবল সলিউশনগুলো হবে সেগুলো ফাইনাইট ইন নাম্বার হবে কি, অর্থাৎ দ্য নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন টু এন এলপিপি এটা হয়ে যাবে ফাইনাইট ইন নাম্বার, অর্থাৎ এক একটা। দ্য ডুয়েল অফ দ্য গিভেন এলপিপি। ডুয়েল নিয়ে আমরা বিশেষভাবে একটা অংশ আলোচনা করেছি কীভাবে ডুয়েল লিখতে হয়। তো এখানে একটা প্রবলেম রয়েছে মিনিমাইজ এবং কনস্ট্যান্টগুলো রয়েছে গ্রেটার দ্যান টাইপ। ডুয়েল লেখার আগে আমাদের দেখে নিতে হয় ম্যাক্সিমাইজ প্রবলেম থাকলে লেস দেন টাইপ রয়েছে কিনা, আবার মিনিমাইজেশন প্রবলেম থাকলে গ্রেটার দ্যান টাইপ রয়েছে কিনা। তো এই ক্ষেত্রে প্রবলেমটা মিনিমাইজেশন প্রবলেম এবং কনস্ট্যান্টগুলো অবশ্যই গ্রেটার দ্যান টাইপ রয়েছে। তাই যখন ডুয়েল লিখবো, ডুয়েল লেখার সময় আমরা এটাকে লিখতে পারি ম্যাক্সিমাইজ ছিল, এটা মিনিমাইজেশন ছিল ম্যাক্সিমাইজেশন জেড ওয়াই 7y1 প্লাস 2y2 সাবজেক্ট টু 4y1 প্লাস 3y2 লেস দেন ইকুয়ালস টু 2, অর্থাৎ একের অঙ্কটা হয়ে যাবে, একের সলিউশনটা হয়ে যাবে। 32 যে সলিউশন হবে কি একেরটা 12। 33 ইফ দ্য প্রাইমাল, এটা ম্যাক্সিমাইজেশন বলেছে অবজেক্টিভ ফাংশন zx এবং ডুয়েল মিনিমাইজেশন প্রবলেম অবজেক্টিভ ফাংশন zy, অ্যান্ড ইফ অপটিমাল ভ্যালু অফ দ্য বোথ ফাংশন এক্সিস্ট দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এক্ষেত্রে আমরা জানি প্রাইমাল এবং ডুয়েল দুটোর ক্ষেত্রে ম্যাক্সিমাইজেশন এবং মিনিমাইজেশন এই দুটোর ভ্যালু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে যদি সলিউশনটা আমাদের অপটিমাল সলিউশন হয়ে থাকে। তাহলে 3 নম্বরটা হবে কি 34টা অ্যান এলপিপি হ্যাজ ফাইনাইট অপটিমাল সলিউশন ইফ অ্যান্ড অনলি দেয়ার এক্সিস্ট ফিজিবল সলিউশন। তো এই ক্ষেত্রে প্রাইমাল এবং ডুয়েল দিয়ে আমরা যখন ডুয়েলের আমরা বেশ কিছু সংখ্যা অঙ্ক করেছি সেখানে ডুয়েলের একটা ছক রয়েছে, প্রাইমাল এবং ডুয়েলের সমাধান সংক্রান্ত কোথায় কী ধরনের সমাধান থাকবে প্রাইমাল এবং ডুয়েলের, সেই ছকটা যদি আমরা খেয়াল রাখি সেখান থেকে আমরা যে কোনো প্রাইমাল এবং ডুয়েল সংক্রান্ত সমস্যার সমাধান ওখান থেকে পেয়ে যাব। তো আমাদের ডুয়েল থিওরির জন্য বিশেষভাবে এই ছকটা আমাদের খেয়াল রাখতে হবে। তো সেই ছকটা আমি এই যে ছকটার কথা বলছি এখানটা ছকে দেওয়া রয়েছে প্রাইমাল এবং ডুয়েল প্রবলেম। প্রাইমাল প্রবলেমে প্রথমত বলা রয়েছে আনবাউন্ডেড সলিউশন বা ডুয়েলের আনবাউন্ডেড যদি সলিউশন হয় তাহলে কনক্লুশন হবে নো ফিজিবল সলিউশন টু দ্য ডুয়েল। যদি প্রাইমালে আনবাউন্ডেড সলিউশন থাকে তাহলে আমাদের ডুয়েলের কোনো ফিজিবল সলিউশন থাকবে না, আবার যদি ডুয়েলে আনবাউন্ডেড সলিউশন থেকে থাকে তাহলে প্রাইমালে কোনো সমাধান থাকবে না। তো এই ছকটা যদি আমরা ভালো করে দেখে নিতে পারি, এই ছকটা দেখে নিলে মোটামুটিভাবে আমাদের প্রাইমাল এবং ডুয়েল সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যাগুলো সমাধানগুলো আমরা সহজে এখান থেকে করে নিতে পারবো। এই ছকটা একটু খেয়াল রাখতে হবে। প্রাইমালের যদি ফিজিবল সলিউশন থাকে, ডুয়েলের যদি ফিজিবল সলিউশন থাকে তাহলে কনক্লুশনে আসবে ফাইনাইট অপটিমাল ভ্যালু অফ বোথ এক্সিস্ট। আবার যদি প্রাইমালি ফিজিবল সলিউশন থাকলো ডুয়েলে নো ফিজিবল সলিউশন থাকলো
তাহলে আনবাউন্ডেড সলিউশন টু দ্য প্রাইমাল, এই যে ছকটা রয়েছে এই ছকটা থাকলে আমরা এইখানে যে প্রাইমাল বা ডুয়াল সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান আমরা সহজে করতে পারবো। সেই আঙ্গিকে এখানে প্রবলেম নাম্বার 34টা রয়েছে। An LPP has finite optimal solution if and only there exists feasible solution to the both primal এবং ডুয়াল দুটোতেই হবে, কি প্রাইমাল এবং ডুয়াল দুটোতেই হবে। এরপর 35টা, এটা খুব পরিচিত আমাদের থিওরি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। দ্য ডুয়াল অফ দ্য ডুয়াল ইজ দ্য প্রাইমাল, এটা আমাদের খুব চেনা, দ্য ডুয়াল অফ দ্য ডুয়াল ইজ দ্য প্রাইমাল। 2 নম্বরটা, দ্য ডুয়াল অফ দ্য ডুয়াল ইজ দ্য ডুয়াল, এটা হয় না, ডুয়াল অফ দ্য ডুয়াল ইজ দ্য প্রাইমাল হয়, অর্থাৎ একটা সঠিক, যখন একটা সঠিক হয়ে গেল তাই দ্য ডুয়াল অফ দ্য ডুয়াল ইজ দ্য প্রাইমাল হাউস ছিল, তো এটা 2 নম্বরটা হয়ে যাবে ভুল। তাহলে 35-এর ক্ষেত্রে আমাদের 2 নম্বরটা হয়ে গেল ভুল। The maximum ratio criteria in the simplex method ensures that, তো এখানে যখন আমরা সমাধান করি তখন আমাদের ম্যাক্সিমাম রেশিওগুলো বার করে নিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের the next iterative solution obtained is feasible হবে কি। Which of the following is not true? অ্যাসাইনমেন্ট প্রবলেম ক্ষেত্রে বলা হয়েছে 37 প্রবলেম, in an assignment problem the cost matrix must be a square matrix. In an assignment problem the cost matrix must be a square matrix, এটা সত্য। অ্যাসাইনমেন্ট প্রবলেমের ক্ষেত্রে আমাদের এটা স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে। আমরা দেখেছি অ্যাসাইনমেন্ট প্রবলেম যখন করা হয় তখন নাম্বার অফ রোজ এবং নাম্বার অফ কলাম একই হতে হবে, তাই এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে কি। In a transportation problem the cost matrix is not necessarily square matrix. ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে এম অরিজিন অ্যান্ড এন্ড ডেস্টিনেশন, সেখানে অরিজিন সমান ডেস্টিনেশন হতেও পারে আবার না হতে পারে, তাই ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে এটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, এটা গ্যারান্টি নেই, হতেও পারে আবার না হতে পারে। 3-এর ক্ষেত্রে বলেছে এভরি বেসিক সলিউশন ইন দ্য অ্যাসাইনমেন্ট প্রবলেম ইজ নেসেসারি ডিজেনারেট, এইটা আমাদের যেটা বলেছে যে বেসিক সলিউশনগুলো আমাদের কি হয়ে যাবে ডিজেনারেট। আমরা আলোচনা করেছি ডিজেনারেট সলিউশন এবং নন ডিজেনারেট সলিউশন। বেসিক সলিউশন যেগুলো সেগুলো যদি সবাই নন জিরো হয়ে যায় তাহলে নন ডিজেনারেট, আবার বেসিক সলিউশনের মধ্যে কেউ যদি জিরো হয়ে যায় তখন হয়ে যায় ডিজেনারেট। এরপর পরবর্তী 4টা, ইফ এ কনস্ট্যান্ট ভ্যালু ইজ অ্যাডেড টু এভরি কস্ট এলিমেন্ট ইন দ্য ট্রান্সপোর্টেশন টেবিল দ্য অপটিমাল ভ্যালুজ অফ দ্য ভেরিয়েবল উইল চেঞ্জ, তো সেক্ষেত্রে এটা 4টাই হয়ে যাবে। 38 প্রবলেমটা খুব গুরুত্বপূর্ণ। In a transportation problem with aim origin and end destination the number of independent constant is, number of independent constant হয়ে যায় m plus n minus 1, m plus n minus 1। পরের প্রবলেম যদি প্রথমে 10 plus n minus 1 হয়ে যায়, 38-39 প্রবলেমটা একই রকম ভাবে রিলেটেড। দ্য নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবলস, তো এখানে ছিল বেসিক ভেরিয়েবলগুলো 38 প্রবলেমের ক্ষেত্রে, এখানে নন বেসিক বলেছে, তো টোটাল হচ্ছে গিয়ে mn হয়ে যাবে, mn এর মধ্যে বেসিক হচ্ছে গিয়ে m plus n minus 1, তাহলে নন বেসিক হয়ে যাবে আমার টোটাল থেকে বেসিকগুলো বাদ। তাহলে 38 প্রবলেম দেখছিলাম ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট ছিল আমাদের m plus n minus 1, সেক্ষেত্রে 39 প্রবলেমটা দ্য নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবলস ইন এ ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম উইথ এম অরিজিন অ্যান্ড এন্ড ডেস্টিনেশন ইজ, টোটাল হবে কি mn, সেখান থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্টগুলোর সংখ্যা যেটা রয়েছে সেগুলো যদি বিয়োগ করে দিই অর্থাৎ mn মাইনাস m plus n minus 1। 40 প্রবলেম, ইন এ ট্রান্সপোর্টেশন প্রবলেম দ্য নাম্বার অফ সেলস রিকোয়ার্ড ফর ফর্মিং এ লুপ, লুপ তৈরি করার জন্য সবসময় ইভেন নাম্বার অফ সেল দরকার হয়, ইভেন নাম্বার অফ সেল দরকার হয়, লুপের ডেফিনিশন আমরা এটা জানি, তাহলে একটা হবে কি ইভেন নাম্বার। পরবর্তী প্রবলেম ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম থেকে, সাপোজ ইন এ ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম এ সেলসম্যান হ্যাজ ভিজিট n cities দেন দ্য নাম্বার অফ পসিবল রুট ইজ, তাহলে n সংখ্যক সিটি যদি যেতে হয় তাহলে ট্রাভেল সেলসম্যান কোনো একটা জায়গায় রয়েছে সেখান থেকে বাকি জায়গাগুলোতে যাবে, অর্থাৎ বাকি n-1 সংখ্যক সে জায়গায় যেতে পারবে, এবং পরবর্তী যে ট্রাভেলার বা সেলসম্যান শেষে হয়ে যখন যাবে সেক্ষেত্রে আমাদের অপশনটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n-1। 42 দ্য মিনিমাম কস্ট অফ দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম, 42 প্রবলেম, সেক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্টেশন প্রবলেমটা দেওয়া রয়েছে 1 2 3 2, সেক্ষেত্রে আমাদের এইটার ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, এটা আমাদের ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে আমরা যে সলিউশনগুলো পদ্ধতি নিয়েছি
সেগুলো যে কোনো একটা পদ্ধতি আমরা ইউজ করতে পারি, নর্থ ওয়েস্ট কর্নার, রো মিনিমা, কলাম মিনিমা, ম্যাট্রিক্স মিনিমা বা ভ্যাম, কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমরা এই অ্যালোকেশনটা করেছি। অ্যালোকেশনটা করলে আমরা মিনিমাম কস্টটা পেয়ে যাবো। এটা হচ্ছে গিয়ে অ্যালোকেশন, এখানে 5টা অ্যালোকেট হয়ে গেছে, 10 to 3 7 অ্যালোকেট হয়ে গেল, তাহলে মিনিমাম কস্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম। মিনিমাম কস্টটা হয়ে গেল 28। এরপর এখানে যে প্রবলেমটা রয়েছে অ্যাসাইনমেন্ট প্রবলেম রয়েছে। তো অ্যাসাইনমেন্ট প্রবলেমের ক্ষেত্রে আমাদের এই যে অ্যাসাইনমেন্ট প্রবলেমটা এটা সলিউশন করতে হবে, সেক্ষেত্রে আমরা জানি কীভাবে সলিউশন করতে হয়। সেই সলিউশন পদ্ধতি অবলম্বন করে এগিয়ে গেলে আমরা এই জায়গাটাতে আসবো। আচ্ছা, এখানে অ্যাসাইনমেন্ট এবং গেম সংক্রান্ত কিছু প্রবলেম রয়েছে, তো সেগুলো আমরা সেভাবে এখনো পড়িনি, তাই এই মুহূর্তে আমরা এড়িয়ে যাচ্ছি, আমরা একটু স্কিপ করে এগিয়ে আসছি। আমরা চলে আসছি এখানে, লেট সি বি কনভেক্স সেট, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। সিটা একটা কনভেক্স সেট, তাহলে কি বলা হয়েছে, সি মাস্ট বি বাউন্ডেড, সি মাস্ট বি বাউন্ডেড, সি মে বি বাউন্ডেড অর আনবাউন্ডেড। তো কনভেক্স সেট যদি হয় তাহলে আমরা দেখেছি যখন গ্রাফিক্যাল সলিউশন করেছি, গ্রাফিক্যাল সলিউশন করতে গিয়ে যে রিজনগুলো আসছিল সেই রিজনগুলো আমাদের অবশ্যই কনভেক্স রিজন আসছিল। সেক্ষেত্রে রিজনগুলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাউন্ডেড আসছিল এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের রিজনগুলো আনবাউন্ডেড রিজন আসছিল। তাহলে কনভেক্স সেট হলো কিছু সংখ্যক রিজন আসছিল বাউন্ডেড এবং কিছু সংখ্যক রিজন আসছিল আনবাউন্ডেড। তাই কনফার্ম আমরা বলতে পারবো না যে কনভেক্স সেট হলেই সেটা বাউন্ডেড রিজন হবে বা আনবাউন্ডেড রিজন হবে। সেক্ষেত্রে কনভেক্স সেট হলে আমরা বলতে পারি বাউন্ডেডও হতে পারে, আবার এটা আমাদের আনবাউন্ডেড রিজিয়নও হতে পারে। তাই 62 উত্তরটা হয়ে যাবে আমাদের 3, সি মে বি বাউন্ডেড অর আনবাউন্ডেড। এই প্রবলেমটা এটা খুবই ভালো প্রবলেম। x1 and x2 টু রিয়েল নাম্বার, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কনভেক্স সেট। এগুলোর মধ্যে কোনটা কনভেক্স সেট হবে, কনভেক্স সেট সংক্রান্ত আরো প্রবলেম আমরা আলোচনা করেছি। প্রথমের যেটা রয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার ইকুয়ালস টু 16, এটা একটা সার্কেলের ইকুয়েশন, যে সার্কেলটা শুধুমাত্র বাউন্ডেডে রয়েছে, তাই এটা কনভেক্স সেট হবে না। পরবর্তীর ক্ষেত্রে এটা একটা প্যারাবোলার ইকুয়েশন হয়ে যাবে, প্যারাবোলার ইনসাইডটা ভিতরটা নেই বাইরেরটা রয়েছে, তাহলে এটা একটা কনভেক্স সেট হবে না। তিনেরটার ক্ষেত্রে x1 x2 লেস দেন ইকুয়ালস টু 4, এটা রেক্টেঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে আমরা এই ছবিটা দেখি দুটো পাশে থাকবে x1 x2 লেস দেন ইকুয়ালস টু 4, সেক্ষেত্রে রেক্টেঙ্গুলার হাইপারবোলা হয়ে যাবে। ফলে মাঝের জায়গাটা আমাদের অনেক পয়েন্ট পাবো যেগুলো কিন্তু সেটটার মধ্যে বিলং করবে না, অর্থাৎ চারেরটা হবে না। রেক্টেঙ্গুলার হাইপারবোলার ছবি হবে x1 x2 ইকুয়ালস টু 4। চারেরটা ক্ষেত্রে আমরা যদি দেখি x1 লেস দেন ইকুয়ালস টু 5 এবং x2 গ্রেটার দেন ইকুয়ালস টু 3। x1 লেস দেন ইকুয়ালস টু 5 বলতে x1 যেটা মানটা হবে 5 এর থেকে ছোট, তাহলে x1 ইকুয়ালস টু 5 একটা লাইন হবে, আর x2 একটা 3 একটা লাইন হবে। সেক্ষেত্রে x1 ইকুয়ালস টু 5 এর বাম দিকের পুরো রিজিয়নটা এবং x2 গ্রেটার দেন ইকুয়ালস টু 3 অর্থাৎ x2 এর মান 3 এর থেকে বড় উপরের দিকে জায়গাটা, তাহলে একটা রিজিয়ন পাবো, এটা কিন্তু কনভেক্স হয়ে যাবে, অর্থাৎ 4 নম্বরটা কনভেক্স হয়ে যাবে। একটা কনভেক্স হলো না কারণ সার্কেলের বাউন্ডারিটা রয়েছে, সার্কেলের বাউন্ডারিটা থাকার জন্য ভিতরের অংশটা নেই, তাহলে সার্কেলের বাউন্ডারির দুটো পয়েন্ট জয়েন করে দিলে আমরা লাইন সেগমেন্ট জয়েন করলে সব পয়েন্টগুলো থাকছে না, তাই একটা কনভেক্স সেট হচ্ছে না। লেস দেন ইকুয়ালস টু থাকলে কনভেক্স সেট হতো, এক্স স্কয়ার লেস দেন ইকুয়ালস টু 16 থাকলে কনভেক্স সেট হতো। ইকুয়ালস টু রয়েছে তাই কনভেক্স সেট হবে না। পরেরটা বললাম প্যারাবোলা হচ্ছে, প্যারাবোলার সেই বাইরের দিকটা রয়েছে ভিতরটা নেই, তাই হলো না। 3 নম্বরটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা হয়ে যায়, xy ইকুয়াল টু c স্কয়ার প্যাটার্নটা, xy ইকুয়াল টু c স্কয়ার প্যাটার্নটা রয়েছে এক্ষেত্রে, তো সেক্ষেত্রে এটা 3 নম্বরটা আমাদের হবে না। 63 ক্ষেত্রে আমরা দেখব যে 4 নম্বর যে প্রবলেমটা রয়েছে 4 নম্বর প্রবলেমটা আমাদের কনভেক্স সেট হবে 63 ক্ষেত্রে। আচ্ছা, 64 ক্ষেত্রে আমরা আসছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। এই প্রবলেমগুলো ভালো, এগুলো অনেকগুলো জিনিস একসাথে রয়েছে। দ্য সেট অফ অল ফিজিবল সলিউশন অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ এ ক্লোজ কনভেক্স সেট। The set of all feasible solution of a linear programming problem is a convex set with either closed or open. The objective function of a linear programming problem assume it optimal values at extreme points of the convex set of feasible solution. A basic feasible solution to a linear programming problem corresponds to an extreme point of the convex set of feasible solution and conversely. এখানে অনেকগুলো জিনিস একসাথে রয়েছে, তার মধ্যে 1 এবং 2 এর মধ্যে একটা জিনিস আমাদের খেয়াল করতে পারছি, the set of all feasible solution of a linear programming problem is a closed কনভেক্স সেট, আর 2 বলেছে ক্লোজড অর ওপেন। তাহলে এই দুটো তার একসাথে হবে না, হয় ক্লোজড হবে না হয় কি হবে ওপেন হবে, ক্লোজড হবে না হয় ওপেন হবে। তো আমরা সরাসরি পড়েছি, সেক্ষেত্রে আমরা সরাসরি পড়েছি যে এই যে আমাদের কনভেক্স সেটটা হয় সেটা আইদার ক্লোজ হবে আর ওপেন হবে। তো এই থিওরিটা আমাদের দেখতে হবে, সেই থিওরি যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা আইদার ক্লোজড আর ওপেন।
65 প্রবলেমটা, দ্য অপটিমাল সলিউশন অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইউনিক, ইনফাইনাইট, আইদার ইউনিক অর ইনফাইনাইট ইন নাম্বার। তো আমরা অপটিমাল সলিউশন অফ লিনিয়ার প্রবলেমে যদি যাই, সেক্ষেত্রে আমরা যদি গ্রাফিক্যাল মেথডটাকে হেল্প করে নিই আর কি, সেখানে আমরা দেখেছিলাম ইউনিকও হতে পারে, ইনফাইন নাম্বার হতে পারে। ঠিক আছে, আমরা ইনফাইন নাম্বার কখন পেয়েছিলাম, যখন গ্রাফিক্যাল মেথডে সলিউশন করছিলাম, দুটো ভার্টেক্সে একই চলে এলো। সাপোজ ম্যাক্সিমাইজ জেড ইকুয়ালস টু, আমার অবজেক্টিভ ফাংশন বলেছে ম্যাক্সিমাইজ জেড করতে, এবং সেক্ষেত্রে দুটো পয়েন্ট পেলাম বি এবং সি। দুটো পয়েন্টে ম্যাক্সিমাম জেডের ভ্যালু হলো 20, এবং ম্যাক্সিমাম জেডটা যেহেতু 20, দুটো পয়েন্ট এসেছে বি এবং সি, তাহলে বি এবং সি এই দুটো পয়েন্ট দিয়ে জয়েন করলে যে লাইন সেগমেন্ট আসবে, সেই লাইন সেগমেন্টের উপরে প্রত্যেকটা পয়েন্টে সলিউশন হয়ে যাবে, সেখানে একটা ইনফাইন নাম্বার অফ সলিউশন চলে আসবে। তাই অপটিমাল সলিউশন অফ এ লিনিয়ার প্রবলেম ইউনিকও হতে পারে, ইনফাইন নাম্বারও হতে পারে। তো সেক্ষেত্রে 65 যেটা রয়েছে, 65-র আমাদের 3 নম্বর যেটা সলিউশন রয়েছে সেটা হবে আইদার ইউনিক অর ইনফাইনাইট ইন নাম্বার। এখানে আরো বেশ কয়েকটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব।